কুসংস্কার মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অনেক সময় অতি শিক্ষিত এবং সাহসী মানুষও এমন অনেক কিছুতেই বিশ্বাস করে যার কোনো মাথামুন্ড খুঁজে বার করা বিজ্ঞানের পক্ষে দুষ্কর। আর এমনই কুসংস্কার বিশ্বাসী ছিলেন জিম করবেট। কখনো কোনো শিকার করতে যেতে হলে, কোনো নরখাদক বাঘকে শেষ করতে হলে আগে তিনি কোনো ছোট প্রাণী শিকার করতেন, যেমন সাপ, হরিণ ইত্যাদি। তাদেরকে বধ করতে পারলেই তার মনে একটা তীব্র বিশ্বাস জন্ম নিত যে তার এই শিকার অভিযান সফল হবে। জিম করবেটের পরিচয় আর আলাদা করে কি বা দেব। ব্রিটিশ ভারতের উত্তরাঞ্চল জুড়ে তার খ্যাতি, বিশেষ করে গাড়োয়াল এবং কুমাওনে। রুদ্রপ্রয়াগের হিংস্র চিতাবাঘ এবং মোহনের নরখাদক বাঘকে শিকার করার পরই তো খ্যাতির শীর্ষে উঠে গিয়েছেন তিনি। কিন্তু এই মানুষটা ব্যক্তিগত জীবনে একেবারে নির্ভেজাল আর ভালো মানুষ। মানুষের সাথে একেবারে তাদের মতোই মিশতে পারতেন, খুব মিশুকে। ব্রিটিশ ভারতের অন্যান্য সাহেব সুবুদের মতো লম্পট ইনি ছিলেন না। মদ, মেয়ে মানুষ এসবে সময় অতিবাহিত না করে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানোয় এবং প্রকৃতিকে দেখার মধ্যেই সুখ খুঁজে পেতেন। মে মাসের একদিন 5 দিনব্যাপী একটা শিকার পর্ব সেরে সবে নিজের ফরেস্ট বাংলোয় ফিরে এসেছেন। এমন সময় তিনি দেখেন জনকয়েক গ্রামবাসী তার বাংলোর ফটকের সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই তাদের মধ্যে একজন হাত জোর করে বললেন, সাহেব, সাহেব আমাদের রক্ষা করুন সাহেব, না হলে ও আমাদের মেরে ফেলবে। দীর্ঘ পথশ্রমে ক্লান্ত জিম করবেট খানিকটা অনিচ্ছা এবং বিরক্তির সাথেই বললেন, ব্যাপারটা কি পরিষ্কার করে বলুন। এখান থেকে বেশ কিছু দূরে একটা ছোট টিলা রয়েছে, তার ওপরের গ্রাম থেকে আমরা এসেছি। কিছুদিন হলো আমাদের গ্রামে একটা নরখাদক বাঘ দেখা দিয়েছে। সকল গ্রামবাসী খুব খুব ভয় রয়েছে সাহেব, খুব ভয় রয়েছে। তাই তাই বাধ্য হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। এই গোটা অঞ্চল জানে এরকম হিংস্র মানুষ খেকো বাঘ আপনি ছাড়া আর কেউ সায়স্তা করতে পারবে না হুজুর। দয়া করে একটু চলুন। এর মধ্যে বাঘটা আমাদের গায়ের 2 মেয়ে মানুষকে মেরে ফেলেছে। আমরা খুব ভয়ে আছি হুজুর, আমরা খুব ভয়ে আছি। লোকটির কথা শুনে বিলক্ষণ মায়া হলো জিমের, কিন্তু হাজার চেষ্টা সত্ত্বেও সেই মুহূর্তে কিছু করার ক্ষমতাই তার ছিল না। অন্তত বাঘ শিকার করার তো নয়। কাজেই তিনি বললেন, বেশ, বুঝলাম, তবে আজ আমি বড় ক্লান্ত। আপনারা এখন ফিরে যান। আগামীকাল সকালেই আমি যাব আপনাদের গ্রামে। প্রতিশ্রুতি দিলাম, আগামীকাল সকাল পর্যন্ত কেউ আপনারা ঘর থেকে বেরোবেন না। এই দারোয়ান, এনাদেরকে 2-3টে লণ্ঠন দিয়ে দাও। জিম করবেটের নির্দেশে ফরেস্ট বাংলোর দারোয়ান সেই গ্রামবাসীদের হাতে 3খানা লণ্ঠন দিল। তারপরে তারা নমস্কার জানিয়ে বিদায় নিল। চিন্তায় জিম করবেটের কপালের বলিরেখাগুলো স্পষ্ট হয়ে উঠল। একটা সমস্যা মিটতে না মিটতেই আরেকটা সমস্যা। নিজের ঘরে এসে পোশাক পরিবর্তন করলেন জিম করবেট। ভৃত্য এসে প্রশ্ন করল, বাবু, রাতের খাবার তবে দিয়ে দিই? না, থাক, আজ আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। তবে আগামীকাল সকালবেলা বেরোতে হবে। প্রাতরাশ তৈরি করে রেখো। ভৃত্য চলে যায়। আর 7-5 না ভেবে পালঙ্কে শয়ন করে নিদ্রা দেবীর আরাধনায় মগ্ন হন জিম করবেট। পরদিন খুব ভোরে উঠে প্রাতরাশ সেরে সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তিনি। ফরেস্ট বাংলো থেকে কিছু দূরেই একটা মস্ত টিলা পড়ে। সেটা পেরিয়েই কান্দা গ্রাম, আর সেই গ্রামকে ঘিরেই রয়েছে একটা ঘন জঙ্গল। সেই কারণেই অন্যান্য গ্রামগুলোর চেয়ে সেই গ্রামে বাঘের হাতে প্রাণ সংশয়ের সম্ভাবনা সর্বাধিক বেশি। যখন জিম গ্রামে এসে পৌঁছল, তখন তাকে স্বাগত জানালেন বৃদ্ধ মোড়ল। আসুন সাহেব, আসুন আসুন। আপনি এলেন, এখন এই গ্রামের লোকেদের ধরে একটু প্রাণ এলো।
এখনো পর্যন্ত আর কোনো ঘটনা ঘটেছে কি? হ্যাঁ বাবু, রামুর বউ গতকাল বাঘের পেটে গেছে, ওই মাঝরাত নাগাদ। রাতে বেশ কয়েকবার আমরা বাঘের গর্জন শুনতে পেয়েছিলাম। আমাদের বাঁচান সাহেব। মোড়লকে আশ্বস্ত করলেন জিম করবেট। আপনাদের মধ্যে কেউ কান্দার মানুষ খেকো বাঘকে দেখেছে? হ্যাঁ, আমাদের গাঁয়ের এক মেয়ে মঙ্গলা, তার ঘরের জানলা দিয়ে বাঘকে সে দেখেছে। একবার আমি কথা বলতে চাই। আসুন আসুন সাহেব, আসুন। জিম করবেটকে নিয়ে গাঁয়ের মোড়ল তখন যায় মঙ্গলার বাড়িতে। মঙ্গলা ছিল রামুর বউয়ের একজন অভিন্ন হৃদয় সঙ্গী। পুরো ঘটনাটা সে একেবারে প্রত্যক্ষ করেছে, কিন্তু সেই মুহূর্তে চিৎকার করবারও সামর্থ্য তার ছিল না, এতটাই ভয় পেয়েছিল সে। রামুর বউয়ের আধ খাওয়া দেহটাকে যেভাবে টেনে হিঁচড়ে বাঘটা নিয়ে যাচ্ছিল, তার পুরো বিবরণ দেওয়ার ক্ষমতা ছিল না সেই মেয়েটার। ভয়ে আর আতঙ্কে তার ক্ষণে ক্ষণে ফিট হচ্ছে, অচৈতন্য হয়ে যাচ্ছে সে। যখন জ্ঞান ফিরছে তখন অঝরে কেঁদে ফেলছে। যখন জিম করবেট তাদের বাড়িতে উপস্থিত হয় তখন তার চিৎকার শোনা যাচ্ছে। পারলাম না, আমি ওকে বাঁচাতে পারলাম না। মঙ্গলার বাবা মাও কেঁদে চলেছেন একমাত্র মেয়ের এই অবস্থা দেখে। জিম করবেট মেয়েটিকে আশ্বস্ত করে বললেন, শান্ত হও। দেখো, রামুর বউকে তো আর আমি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু সেই নরখাদক বাঘকে শেষ করতে আমি এখানে এসেছি। তুমি আমাকে বলো, বাঘটাকে তুমি কোন দিকে যেতে দেখেছো? মঙ্গলা জানালো বাঘটা গিয়েছে কান্দা গ্রামের উত্তর দিকের পাহাড় ঘেরা জঙ্গলটার দিকে। জায়গাটা বুঝে নিলেন করবেট। এবার স্থানটিকে পরিদর্শন করার জন্য বেরোলেন তিনি। সূর্যের তীব্র তাবদাহে জঙ্গলের মাটি আগুনের মতো গরম। মার্তণ্ড দেব আজ প্রাণ ভরে অগ্নিবর্ষণ করছেন পৃথিবীর ওপর। জঙ্গলের প্রায় অনেকটাই ভেতরে চলে এসেছেন জিম করবেট। এক সময় একটা ছোট নালার সম্মুখে দাঁড়িয়ে পড়লেন তিনি। সহসা তার মনে হলো এই নালার ভেতর বাঘ থাকতে পারে। রাইফেলটা উঁচিয়ে এক পা করে নালার নিকট অগ্রসর হতে থাকেন তিনি। কাছে আসতেই তিনি নিশ্চিন্ত হলেন, না, সেখানে নরখাদক বাঘ বা অন্য কোনো জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। নিশ্চিন্ত হয়ে সামনে এগোতে যাবেন এমন সময় থমকে দাঁড়ালেন। তার সামনে ঠিক হাত 25 দূরে একটা অংশে একটু জমা জল রয়েছে, আর সেই জমা জল পান করছে একটি হামাদ্রিয়াদ, পৃথিবীর সবচেয়ে সুদর্শন বিষধর সরীসৃপ। ইংরেজিতে এর নাম হামাদ্রিয়াদ। দৈহিক সৌন্দর্যের জন্য যেমন সর্বত্র এই হামাদ্রিয়াদের খ্যাতি, ঠিক তেমনি এদের নৃশংসতার জন্য এরা কুখ্যাত। একবার কোনোভাবে কারোর দ্বারা বিরক্ত হলে এরা নিমেষে সেই প্রাণীটির নিকট পৌঁছে তাকে আত্মসাৎ করে ফেলবে। স্থানুর মতো খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন জিম করবেট। পাছে চলতে গিয়ে ঘাসের ওপর মচমচ করে শব্দ হলে চোটে বিরক্ত বোধ করে হামাদ্রিয়াদ, তাহলে আর রক্ষে নেই। অবশ্য রাইফেলের এক গুলিতে বিষধর সাপটিকে শেষ করতে পারেন তিনি, কিন্তু তিনি তা করতে চান না। প্রথমত রাইফেলটি ওজনে খুব ভারী, কাজে সেটি তুলতে গিয়ে কোনো প্রকার শব্দ হলে হামাদ্রিয়াদের রোষের মুখে পড়তে হতে পারে। আর তাছাড়া গুলির শব্দে গহীন অরণ্যের মধ্যে লুকিয়ে থাকা সেই নরখাদক বাঘ সতর্ক হয়ে যাবে। সাপটি জিম করবেটকে দেখতে পায়নি। জল পান করা শেষ হলে সে ফিরে যায়, খুব সম্ভবত তার বাসার দিকে। সামনে একটা ছোট পাথর চোখে পড়ল তার। তখন আর দেরি না করে সেটা হাতে তুলে নিলেন জিম করবেট। তারপরে সরীসৃপটিকে লক্ষ্য করে পাথরটি নিক্ষেপ করলেন। অন্য কোনো সাপ হলে এতক্ষণে ইহলোক ত্যাগ করত, কিন্তু হামাদ্রিয়াদের ব্যাপারটা আলাদা। আঘাত প্রাপ্ত হলেও তার তেজ তখনও চলে যায়নি। দ্বিগুণ শক্তিতে তখন জিম করবেটের দিকে ধাবমান হয়েছে সে।
শিউরে ওঠেন জিম করবেট। যদি এই বিষধর সরীসৃপের একটা ছোবল এসে পড়ে আর তার দরুন দেহে প্রবেশ করে তীব্র কালকুট, তাহলে তার আত্মার এই দেহ ছেড়ে বিদায় নিতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু সহজে নিজের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারানোটা জিম করবেটের মতো একজন পাকা শিকারীর লক্ষণ নয়। সামনে পড়ে থাকা আরেকখানি পাথর তিনি তুলে নিলেন। তারপরেই আগুন সাপটির গলা লক্ষ্য করে ছুঁড়ে মারলেন সেটা। অবশেষে হামাদ্রিয়াদ প্রাণ ত্যাগ করল। এই দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন করবেট। তার শিকার জীবনের শুরু থেকেই জিম করবেট একটা কথা বিশ্বাস করতেন, কখনো কোনো নরখাদক বাঘ শিকার করার পূর্বে তিনি কোনো একটি ছোট প্রাণী বা বাঘের তুলনায় কম ভয়ঙ্কর কোনো প্রাণী শিকার করতেন। আগে উল্লেখ করা হয়েছে বিষয়টা, যেমন কোনো হরিণ বা সাপ। প্রাণীটিকে হত্যা করতে পারলে তার মনে একটা বিশ্বাস জন্মায় যে তিনি নরখাদক বাঘটিকে সায়স্তা করতে পারবেন। কাজেই এই হামাদ্রিয়াদের প্রাণ নিয়ে তার মনে তীব্র ও দৃঢ় বিশ্বাস জন্মালো যে কান্দার এই নরখাদক বাঘটিরও তিনি নিধন করতে পারবেন এবং সমগ্র গ্রামবাসীকে তার আতঙ্ক থেকে মুক্ত তিনিই করবেন। আবার হাঁটা শুরু করেন তিনি। খানিক দূর এগিয়ে দাঁড়িয়ে পড়েন। খানিক দূরে মাটির উপর বাঘের পায়ের ছাপ। তার মানে খানিকক্ষণ আগেই বাঘ এখানে বিচরণ করছিল। রাইফেলটা শক্ত হাতে ধরেন জিম করবেট। তবে এখনো বাঘটির গতি প্রকৃতি বুঝতে তার সময় লাগবে। আর কিছুক্ষণ সেখানে থেকে তিনি আবার গ্রামে ফিরে এলেন। গ্রামের মোড়লকে তিনি বললেন, আমার ফরেস্ট বাংলো এখান থেকে 4 মাইল দূরে, আমি একাই যাব সেখানে। শুনে মোড়ল মশাইয়ের মুখ একেবারে আতঙ্কে সাদা হয়ে যায়। তিনি বলেন, ও কি বলছেন সাহেব? আজকে রাতটা এখানে থাকুন। জঙ্গল পেরিয়ে আপনার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো সেই সন্ধে হয়ে যাবে। সূর্য ডুবলে বাঘের ভয় সব থেকে বেশি। কখন কোথায় যে সে হামলা করবে তা কেউ বলতে পারবে না। না না, আপনারাও নিয়ে ভাববেন না, আগামীকাল সকালেই আমি চলে আসব। জিম করবেটের ওপর আর কথা বললেন না গ্রামের মোড়ল। জিম করবেট তার এই দীর্ঘ 4 মাইলের পথ একাকী যাওয়াই শ্রেয় বলে মনে করলেন। তার অবশ্য দুটি কারণ রয়েছে। প্রথমত, সঙ্গী সাথী নিয়ে গেলে তাদের ওপর নির্ভরশীল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর দ্বিতীয়ত, বিপদ আপদ হলে জিম করবেট একাকী যেভাবে সেই পরিস্থিতির সাথে মোকাবিলা করতে পারবেন, সাগরেদ থাকলে হয়তো ততটা তৎপর তিনি নাও হতে পারেন। অগত্যা একাকী গমনই শ্রেষ্ঠ। তা বলে এই 4 মাইল অতিক্রম করা 4টিখানি কথা নয়। সদা সতর্ক দৃষ্টি মেলে চোখ কান খোলা রেখে চলতে হয়। কান পেতে শুনতে হয় বাঘের গর্জন। পাকা শিকারীর শ্রবণেন্দ্রিয় এতটাই সজাগ যে এই বাঘের গর্জন শুনেই তিনি বুঝে নেন যে প্রাণীটি তার থেকে কতখানি দূরে রয়েছে। শ্রবণেন্দ্রিয় শক্তিশালী না হলে বাঘের কবলে পড়া অবধারিত। নিস্তব্ধ রজনী। সূর্যাস্তের পর থেকেই গ্রামে আর জনমানবের চিহ্ন দেখা যায় না। সকলেই ঘরে দৌড় দেন। আজকাল জোরে কথা বলতেও ভয় হয় তাদের। এখন মাঝরাত, সকলে গভীর নিদ্রায় আচ্ছন্ন। একদা সদা হাস্যমুখর থাকা এই গ্রামটি এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এই গ্রামেরই মধ্যপ্রান্তে একটা মোষ দাঁড়িয়ে আছে, রমেন গোয়ালার মোষ। কোনোভাবে রজ্জুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে পালিয়ে এসেছে সে, কিন্তু এখন সে দাঁড়িয়ে পড়েছে। তার ইন্দ্রিয় তাকে বলে দিচ্ছে যে সে সমূহ বিপদে পড়তে চলেছে। তাই নিজের কর্তব্য স্থির করতে না পেরে সে দাঁড়িয়ে রয়েছে প্রস্তরবৎ। কিন্তু তার আর বেশিক্ষণ এভাবে থাকাটা বোধহয় ঠিক হবে না। কিন্তু ফেরবার জন্য 1 পা বাড়াতেই একটা বিকট রক্ত জল করা গর্জন আকাশ বাতাস কাঁপিয়ে ভেসে এলো এবং তারপরে কান্দার নরখাদক বাঘ মুষ্টির ওপর লাফিয়ে পড়ল। গতকাল বাঘটা আমাদের রমেন গোয়ালার মোষটাকে শিকার করেছে। জঙ্গলের ভেতরে আমরা কয়েকজন সাহস করে গিয়েছিলাম।
ওর দেহের অর্ধাংশ পেয়েছি। আমাদের খুব ভয় করছে সাহেব। আমি স্পষ্ট দেখেছি বাবু, বাঘের পায়ের দাগ নদীর তীর যেখানে সেদিকে চলে গিয়েছে। পরদিন গ্রামে এলেন জিম করবেট। আগের দিন কান্দার সেই নরখাতক বাঘের কীর্তিকলাপ শুনে তিনি নিশ্চিন্ত হলেন, এবার হয়তো বাঘটার আস্তানা সম্পর্কে তিনি একটা সূত্র পেয়েছেন। তিনি জঙ্গলের ভেতর প্রবেশ করলেন। মোষের দেহের অর্ধাংশ যখন জঙ্গলে পাওয়া গিয়েছে এবং বাঘের পদাঙ্ক যখন নদীর ধার অবধি দেখা যায়, তার মানে বাঘটা নদীর ওপারেই থাকবে। আমার মনে হচ্ছে একটা ক্লু আমি পেয়েছি ওই বাঘটার আস্তানার ব্যাপারে। আমাকে এক্ষুনি জঙ্গলের ভেতরে যেতে হবে। ধীরে, অতি ধীরে এগোতে থাকেন জিম করবেট। জঙ্গলের ভেতর প্রবেশ করে খানিক দূর হাঁটার পর একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়েন তিনি। সামনেই একটা খাদ। খুব একটা গভীর না হলেও বেকায়দায় পড়লে মৃত্যু অনিবার্য। খাদের নিচে নেমে আর একটু গেলেই সেই নদী। খরস্রোতে বয়ে চলেছে নদীটি। তাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রয়েছে অনেক বোল্ডার বা পাথর। সেখানে অবধি পৌঁছতে পারলেই এই বাঘের সমস্যার একটা সমাধান হতে পারে, কিন্তু এই খাদে নামাটাই তো দুষ্কর কাজ। একটা সমস্যায় পড়লেন তিনি। ঠিক তখনই মাথায় একটা বুদ্ধি খেলে যায় করবেটের। সামনে একটা বড় গাছ। হস্তধৃত দড়িটার একটা দিক দিয়ে তিনি গাছের কাণ্ডটিকে বাঁধলেন। তারপরে সেই রজ্জুর অপর দিকটা নিজে হাতে ধরে ক্রমে খাদের ধারে পা বাড়ালেন। তারপরেই একটু একটু করে খাদের চড়াই নামতে থাকলেন তিনি। এ কাজে ঝুঁকি প্রচুর। একবার গাছের কাণ্ডের সাথে কোনোভাবে দড়ির সংযোগ ছিন্ন হলে তার মৃত্যু নিশ্চিত, কিন্তু ওসব ভাবনা চিন্তা করলে তার মতো মানুষের চলে না। জীবন মরণ জিম করবেটের মতো মানুষদের নিত্যদিনের সঙ্গী। একসময় খাদ বেয়ে নিচে নেমে আসতে সফল হলেন তিনি। এবারে ক্রমে তিনি অগ্রসর হতে থাকলেন নদীটির দিকে। পায়ের রাবার সোলের জুতোগুলোর সাহায্যে বোল্ডারগুলোর ওপর পা ফেলে নদী পেরোতে বিশেষ সুবিধাই হলো তার। আর এই নদী পেরোবার সময় তিনি একটি জিনিস দেখতে পেলেন, তার শিকারকে। হ্যাঁ, তিনি নিশ্চিত কান্দার সেই নরখাদক বাঘ নদীর ওপারে কিছুটা দূরে একটা ঝোপের আড়ালে বসে আছে, সম্ভবত বিশ্রাম নিচ্ছে। কিন্তু জিমের চিনতে বিন্দুমাত্র ভুল হয়নি। তিনি সেখানেই দাঁড়িয়ে পড়লেন আর এক নজরে চেয়ে থাকলেন বাঘটির দিকে। আসন্ন বিপদের কোনো ভাবনাই তার মনে আসেনি তখন। তবে পর মুহূর্তেই তিনি অনুভব করলেন বাঘটি তাকে এক দৃষ্টে লক্ষ্য করে চলেছে। রাইফেলটা শক্ত হাতে ধরলেন তিনি। তারপরেই সজোরে রাইফেলটা বাঘটার দিকে উঁচিয়ে ধরলেন। এমন সময় বাঘটা এক দৌড়ে অদৃশ্য হয়ে গেল। রাইফেলটা একটু ভারী ছিল, তুলতে হয়তো 2-1 সেকেন্ড দেরি হয়েছে। আর এই সামান্য দীর্ঘসূত্রতার সুযোগ নিয়েই বাঘটা চম্পট দিল। আশেপাশে চোখ বুলিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করলেন জিম, কিন্তু না, সেখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। সামনে একটা বড় গাছ ছিল, তারই ওপরে উঠলেন তিনি। এখন দূর দূরান্ত বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। হাজার চেষ্টা করেও বাঘটাকে দেখতে পেলেন না। তবে পর মুহূর্তেই তিনি দেখতে পেলেন বেশ কিছুটা দূরে একটা বড় পাথরের উপরে উঠেছে সেই বাঘটা। খুব সম্ভবত মাঝারি টিলাটা পেরিয়ে জঙ্গলের অন্য দিকে চলে যাচ্ছে সে। আর দেরি করলেন না করবেট। রাইফেলটা উঁচিয়ে ধরে বাঘটার দেহ লক্ষ্য করে গুলি ছুড়লেন। তার সাথে সাথে ভেসে এলো বাঘটার রক্ত জল করা আর্তনাদ। স্বস্তির নিঃশ্বাস ফেললেন জিম করবেট। এবার বোধহয় গাড়োয়ালের এই কান্দা গ্রামের মানুষদের ভয় থেকে মুক্ত করা গেল। কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। তিনি দেখলেন বাঘটা আরো দ্বিগুণ তেজে জঙ্গলের অন্যদিকে ঝোপঝাড়ের আড়ালে অদৃশ্য হয়ে গেল। গলিটা তার কোনো স্পর্শ করে গিয়ে পাথরে লেগেছে। নিজের ওপর রাগ হলো জিম করবেটের। মনে মনে বললেন, ওহো, আমার লক্ষ্য ভ্রষ্ট হলো। এই নিয়ে দুবার সুবর্ণ সুযোগ হারালেন তিনি।
প্রথম সুযোগে তো একেবারে ক্লোজ রেঞ্জে বাঘটাকে গুলি করতে পারতেন তিনি, কিন্তু নিজেকে এই দুটো ব্যাপার নিয়ে কিছুতেই ক্ষমা করতে পারছেন না কর্বেট। একবার ভাবলেন, তাহলে কি আগের সেই জিম কর্বেট আর নেই? তিনি কি তার শক্তি ও জৌলস হারিয়ে ফেলেছেন সময়ের সাথে? এত হিংস্র হিংস্র মানুষ খেকো প্রাণীকে এই পৃথিবী থেকে বিদায় করেছেন এই তিনি। তাহলে আজ কান্দারে মানুষ খেকো বাঘকে শেষ করতে তাকে এত বেগ পেতে হচ্ছে কেন? তাহলে কি এই যুদ্ধে জিম কর্বেটের পরাজয় হবে? এ বাঘটাও কিন্তু প্রচন্ড চালাক। সে বিলক্ষণ বুঝতে পারছে যে জিম কর্বেটের আসল উদ্দেশ্যটা কি, আর তাই তার চোখে চোখ রেখেই সে বুঝে যাচ্ছে জিম কর্বেটের পদক্ষেপ। বিফল মনোরথ হয়ে গ্রামের পথে পা বাড়ালেন জিম কর্বেট। সাহেব, আমরা বুঝে গেছি ওই ওই বাঘকে মারা মানুষের অসাধ্য। ও কোনো সাধারণ বাঘ নয়, ও প্রেত। আমাদের বাপ ঠাকুরদার মুখে এমন ঘটনা অনেক শুনেছি। ওই দূর পাহাড়গুলোর উপর প্রেতরা থাকে। বিশেষ বিশেষ সময় তারা ওই জঙ্গল পথে এখানে বিচরণ করতে আসে। আমাদের সকলকে ওরা মেরে ফেলবে সাহেব। মোড়ল মশাই, আর ও কথা কতবার বলবেন? এসব কুসংস্কার, সুপারস্টিশনস। আপনি যদি এসব কুসংস্কারের কথা আর একবার বলেন, তাহলে আমি কিন্তু এখান থেকে চলে যাব। চলে যান সাহেব, আপনি সত্যিই চলে যান। আমরা হলাম গিয়ে গাঁয়ের মুখ্য সূক্ষ্ম মানুষ। আমরা মরে গেলে ঠিক আছে সাহেব, কিন্তু আপনাকে ঠিক থাকতে হবে সাহেব। আমরা জানি কিভাবে আপনি আমাদের সকলকে বারংবার রক্ষা করেছেন এই সব হিংস্র জন্তুদের থেকে। আপনি আমাদের ভগবান সাহেব। আমরা চাই না আমাদের জন্য ওই প্রেত আপনার কোনো ক্ষতি করুক। আপনি চলে যান সাহেব, আপনি চলে যান। আর কিছু বলতে পারেন না কর্বেট। ভয় ভাবনা কোনো কিছুতেই তার নয়ন কখনোই অশ্রুসিক্ত হয়নি, কিন্তু আজ তার চোখ ছলছল করে উঠল। কতই সরল আর নিষ্পাপ এই মানুষগুলো। ব্রিটিশ সরকার কি নির্মম অত্যাচার করে চলেছে এই ভারতীয়দের ওপর। তাদেরকে বারংবার নেটিভ আর কালা আদমি বলে ঠাট্টা তামাশা করে তারা। জিম কর্বেট ওই দেশের মানুষ না হলেও ব্রিটিশ বংশোদ্ভূত, কিন্তু সে জানে ভদ্রতা আর আন্তরিকতায় এই ভারতীয়রা ব্রিটিশদের চেয়ে অনেক অনেক এগিয়ে। আর কি অদ্ভুত, জিম কর্বেট যে একজন ব্রিটিশ বংশোদ্ভূত এটা জেনেও কিরকম আপন করে নিয়েছে তাকে এই মানুষগুলো। গারোয়াল আর কুমায়ুনের লোকেরা তাকে দেবতা জ্ঞানে পুজো করে, আর এই মানুষগুলোর জন্য কিছুই করতে পারছেন না তিনি। তার নিজের ওপর লজ্জা হয়। তিনি উঠে পড়লেন, তার রাইফেলের গায়ে একবার আলতো করে হাত বুলিয়ে নিলেন। বহু দুঃসাহসিক অভিযানের তার অভিন্ন হৃদয় সঙ্গী এই রাইফেল। কিন্তু আফসোস যে তার এই অভিযানে তাকে সাহায্য করতে পারল না সে। তাকে এবার ফিরে যেতে হবে। জিম কর্বেট বললেন, আমি দেখছি কি করতে পারি। ফরেস্ট বাংলোতে ফিরে যাওয়ার জন্য তিনি পা বাড়াবেন, এমন সময় তিনি শুনতে পেলেন, সাহেব, একটা অপরিচিত কণ্ঠস্বর। তিনি পিছন ফিরে দেখেন এক মাঝবয়সী বৃদ্ধ লোক তার দিকে এগিয়ে আসছে। তার দুটো চোখ অশ্রুসিক্ত, পরনে ধুতি আর একটা ফতুয়া। বৃদ্ধটি এসে সহসা সাহেবের দুটো হাত চেপে ধরলেন, তারপরই বললেন, আপনি পারবেন সাহেব, আমি জানি আপনি পারবেন। এই গ্রামের লোকেরা যা বলে বলুক, আমি জানি ওটা কোনো প্রেত নয়, ওটা একটা মানুষ খেকো বাঘ। ধূর্ত, চতুর, নরমাংসকে এবং নররক্ত পান করে শান্তি পাইছে। আমার ছেলের মাংস আর রক্ত খেয়েছে সে। বলে অঝরে কাঁদতে লাগলেন সে বৃদ্ধ। এরপরে সে ক্রন্দনরত অবস্থায় বৃদ্ধ তার ছেলের সাথে হয়ে যাওয়া মর্মান্তিক কাহিনী বিবৃত করলেন, যা মর্মান্তিক সেটা শুনে জিম কর্বেটের মতো একজন মানুষের পক্ষেও নিজের চোখে জলকে আটকানো অসম্ভব হলো। ব্রিটিশ রাজ সরকার এবং শক্তির প্রতি চিরকালের আস্থা ছিল বৃদ্ধের। প্রথম মহাযুদ্ধের সময় তিনি সৈনিক হিসাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি একদিন তার ছেলেকে বললেন,
বাবা, তুমি তো জানো একসময় আমি সেনাবাহিনীতে ছিলাম। আমি চাই তুমিও ফৌজে যোগ দাও এবং তাতে উন্নতি করো। ছেলেরও খুব ইচ্ছে ছিল ফৌজে যোগ দেওয়ার। বাবা শুনে খুব খুশি হলেন। কাজেই একদিন তার সাধের ঘর তথা এই কান্দা গ্রাম ছেড়ে ছেলেটি চলল শহরের দিকে সেনাবাহিনীতে ভর্তি হতে। কিছু সময় পর সে গ্রামে ফিরে আসে পিতাকে সুসংবাদ দিতে যে সে ফৌজে যোগ দিতে পেরেছে। বৃদ্ধ পিতার মুখে হাসি দেখার জন্য তখন সে উদ্গ্রীব। বৃদ্ধ তখন জঙ্গলে গিয়েছিলেন কাঠ আনতে। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর কৃষিকাজ করেই দিন যেত তার ও তার পুত্রের। গ্রামবাসীরা বললেন তাকে অপেক্ষা করতে, কিন্তু ছেলেটি তাদের কথা শুনল না। পিতাকে কোনো ক্রমে খবরটা দিতে পারলে যেন বাঁচে সে। তাই সে পা বাড়ায় জঙ্গলের দিকে। জঙ্গলে গিয়ে তার বাবাকে সে দেখতে পায় না কোথাও। সে ভাবে তার বাবা গ্রামে ফিরে এসেছে। নিশ্চিন্ত মনে এসে আবার ফিরতি পথ ধরে, কিন্তু সে বুঝতে পারে না তার পিছনে ঝোপের মধ্যে উঁত পেতে রয়েছে কান্দার মানুষ খেকো বাঘ। তার পরের ঘটনা খুব বেদনাদায়ক। সুযোগ বুঝে ছেলেটির অসতর্ক মুহূর্তে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার জীবনে যবনিকা টানে সেই বাঘ। বৃদ্ধ তখন অনবরত কেঁদে চলেছে। বারংবার তার দুটো হাত দিয়ে মাথা চাপড়াচ্ছে সে। সাহেব, ও ছিল বাঘটার প্রথম শিকার। আমার জওয়ান ছেলেটা চলে গেল। শেষ বয়সে এসে একমাত্র পুত্রকে হারানোর যে কি কষ্ট, সেটা একমাত্র সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। জিম কর্বেট এগিয়ে যান। এবার বৃদ্ধর দুটো হাত চেপে ধরেন, তারপর বলেন, কি চাও তুমি? বৃদ্ধের চোখ দুটো জ্বলে ওঠে। আমি যা চাই আপনি দেবেন সাহেব। কর্বেটের চোখ দুটো দপ করে জ্বলে ওঠে। তিনি বলেন, দেব, আমি অবশ্যই দেব। কি চাও তুমি? প্রতিশোধ সাহেব, আমি আমার পুত্রের মৃত্যুর প্রতিশোধ চাই। যাকে তিল তিল করে বড় করে তুললাম, তার মৃত্যুর প্রতিশোধ চাই। জিম কর্বেট আর বিলম্ব করেন না। তিনি হাঁটা দেন ফরেস্ট বাংলোর দিকে। ফরেস্ট বাংলোয় পৌঁছে নিজের ঘরে গিয়ে টেবিলের ওপর মানচিত্রটা তুলে ধরলেন তিনি। খুব ভালো করে তিনি দেখতে থাকলেন কান্দা গ্রামের পুরো ভৌগোলিক অবস্থান। আজ একটা ইস্পার নয়তো ওস্পার করতেই হবে। ওই বৃদ্ধের কথা এখনো তার কানে বাজছে। তার পরিকল্পনা তিনি স্থির করে নিয়েছেন। মধ্যাহ্ন ভোজন সেরে তিনি এরপর রওনা দিলেন গ্রামের পথে। গ্রামে এসেই তিনি মোড়লের বাড়িতে উঠলেন। সকল গ্রামবাসীদের ডাকা হলো সেখানে। জিম কর্বেট তার পরিকল্পনা তাদেরকে জানালেন। তিনি বললেন, আগামীকাল একদম ভোরবেলায় আপনাদের মধ্যে কেউ একজন কোকিলের ডাক ডাকবেন। সেটা হবে আমাকে আহ্বানের সংকেত। তার পরিবর্তে আমি চিতাবাঘের গর্জনের আদলে একটা হুঙ্কার দেব। তাতে আপনারা বুঝবেন যে আমি সুস্থ রয়েছি। কিন্তু যদি আপনারা আপনাদের ডাকের পরিবর্তে কোনো উত্তর না পান, তাহলে জানবেন আমার কোনো বিপদ হয়েছে। সেক্ষেত্রে আপনারা আপনাদের দল নিয়ে তখনই জঙ্গলের মধ্যে চলে আসবেন, মশাল আর হাতিয়ার সব কিছু নিয়ে। সাহেব, কিন্তু এতে যে আপনার প্রাণের বড় ঝুঁকি। ও নিয়ে আপনি ভাববেন না মোড়ল মশাই। জীবন মরণের এই খেলা তো আমার শিকার জীবনের প্রথম থেকেই চলে আসছে। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আপনাদের জন্য এটুকু আমাকে করতেই হবে। জিম কর্বেট চলে যাবেন। সহসা একটা ছোকরা এসে তার চরণ স্পর্শ করতে যায়। আরে আরে, এ কি করছো? তিনি ছোকরাটিকে বাধা দেন। মোড়ল বলেন, ওকে আটকাবেন না সাহেব। ওর বাবাও বাঘের পেটে গিয়েছে, আর ছেলেটা জন্ম থেকেই বোবা। কিন্তু ও জানে আপনি ওর বাবার খুনিকে খতম করতে যাচ্ছেন, তাই ও আপনার চরণ স্পর্শ করছে সাহেব। আর কিছু বলেন না জিম কর্বেট। এগিয়ে চলেন ঘন অরণ্যের পথে। এই এত এত মানুষের আশা ভরসাকে তিনি বিফল হতে দেবেন না। আজ আজ তিনি কান্দার এই মানুষ খেকো বাঘকে যে কোনো প্রকারে শেষ করবেন। সন্ধ্যা হয়ে গিয়েছে। আজ সকালেই যে গাছটার উপর উঠে জিম কর্বেট সেই বাঘটাকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন,
সেই একই গাছে তিনি এখন রয়েছেন। আজ কোনোভাবেই চোখের পাতা এক করা যাবে না। বাঘটা প্রচন্ড চালাক, সামান্য সতর্কতায় ফাঁক পেলেই অতর্কিতে আক্রমণ করতে পারে। আজ পুরো প্রস্তুত হয়ে এসেছেন কর্বেট। রাইফেলটা শক্ত হাতে ধরে আছেন তিনি। পর্যাপ্ত গুলিও রয়েছে তার সঙ্গে, কাজেই চিন্তার কিছু নেই। এখন এখন অপেক্ষা শুধু শিকারের। প্রায় 2 ঘন্টা কেটে গেল, কিন্তু কোথাও বাঘের দেখা নেই। চিন্তায় ভাবনায় কর্বেটের তখন গলদঘর্ম অবস্থা। এক একটা মুহূর্ত এক একটা ঘন্টার মতো মনে হচ্ছে। একসময় চোখের পাতা দুটো ভারী হয়ে এলো তার। নিজেকে আপ্রাণ সামলানোর চেষ্টা করলেন কর্বেট, কিন্তু না, আর যেন পারছেন না তিনি। চোখের পাতা বন্ধ হবে এমন সময় রাত্রির নিস্তব্ধতাকে খান খান করে ভেসে এলো একটা রক্ত জল করা গর্জন। সতর্ক হয়ে উঠলেন কর্বেট। এটা সেই মানুষ খেকোর গর্জন। আরেকবার শোনা গেল সেই গর্জন। বিশ্ব চরাচর যেন কম্পিত হলো সেই গর্জনে। তিনি শোনার চেষ্টা করলেন কোথা থেকে গর্জনটা ভেসে আসছে, আর তার খানিকক্ষণ পরেই তিনি দেখলেন এ গাছ থেকে বেশ কিছু দূরে ঝোপঝাড় থেকে বেরিয়ে আসছে সেই বাঘ। রাইফেলটা উঁচিয়ে ধরলেন তিনি। বাঘটাকে ভালো করে লক্ষ্য করে, কিন্তু কি আশ্চর্য, যে মুহূর্তে রাইফেলের ঘোড়ায় তিনি হাত রেখেছেন এমন সময় বাঘের দৃষ্টি গেল তার দিকে। ঠিক তখনই রাইফেল চালালেন কর্বেট, কিন্তু চরম ক্ষিপ্রতার সাথে বাঘটা সরে গেল। গুলিটা গিয়ে লাগলো অন্য কোনো গাছ বা ঝোপঝাড়ে। ধুর, এবারেও গুলিটার লক্ষ্যভ্রষ্ট হলো। আপন মনেই বললেন কর্বেট, কিন্তু আজ আর কর্বেটকে থামানো যাবে না। আবার রাইফেলে গুলি ভরলেন তিনি। খানিকক্ষণ পরে অন্য একটা ঝোপের আড়াল থেকে বাঘটাকে দেখা গেল। দেরি না করে তৎক্ষণাৎ গুলি ছুড়লেন কর্বেট, কিন্তু এবারও গুলিটা বাঘের গায়ে লাগলো না। প্রখর বুদ্ধির পরিচয় দিয়ে বাঘটা আবার নিজেকে রক্ষা করতে সমর্থ হলো। এদিকে ক্রমেই অধৈর্য হয়ে পড়ছেন জিম কর্বেট, কিন্তু তিনি জানেন এই সময় তার ধৈর্য হারালে চলবে না। কোনো একটা উপায় তো বার করতেই হবে। এভাবেই 1 ঘন্টা কেটে গেল। বাঘটাকে এখন আর দেখা যাচ্ছে না। তার ঠিক পাশেই একটা গাছ ছিল। হঠাৎই একটা বাঁদর সেই গাছের এক ডালে উঠল, একবার ডেকে উঠল, তারপর চলে গেল। আর সঙ্গে সঙ্গে শোনা গেল সেই বাঘের গর্জন। এবারে জিম কর্বেটের মাথায় একটা বুদ্ধি এনে গেল। বোঝাই যাচ্ছে যে বাঘটা এখন ক্ষুধার্ত। এ সময় যদি কোনো প্রাণীর ডাক নকল করে অবিকল তারই মতো ডাকতে পারেন তিনি, তাহলে বাঘটাকে বোকা বানানো যেতে পারে, এবং তারপরেই তাকে ফাঁদে ফেলাটাও সম্ভব হবে। জিম কর্বেট এই কাজে সিদ্ধহস্ত ছিলেন। তিনি অবিকল বাঁদরের মতো ডেকে উঠলেন। সঙ্গে সঙ্গেই আবারও একবার ভেসে এলো সেই গর্জন। জিম কর্বেট এবারে যেই দেখতে পেলেন সেই মানুষকে বাঘটাকে, দেখা মাত্রই ফের ফায়ার করলেন। বাঘটা জঙ্গলের ভেতরে অদৃশ্য হলো ঠিকই, কিন্তু জিম বুঝতে পারলেন যে সে এবারে আহত হয়েছে। কিন্তু এও সত্যি যে বাঘটা মরেনি। আর এ কথা কে না জানে যে আহত বাঘ আরো বেশি ভয়ানক। এবারে তাকে একটু বেশি সতর্ক থাকতে হবে। বাঘটা এবার তার উপর প্রাণঘাতী আক্রমণ করবেই করবে। চুপ করে কোনো সারা শব্দ না করে বসে থাকেন জিম। রাইফেলে গুলি ভরে নিয়েছেন তিনি। ভোর হতে আর কিছু সময় বাকি। আবার প্রহর গুনতে লাগলেন তিনি। কি জানি এই বিনিদ্র রজনী কখন শেষ হবে। তার চোখ দুটো এখন জ্বালা জ্বালা করছে। গতকালও ঠিকভাবে ঘুম হয়নি তার, আর আজ তো গোটা রাতটাই তিনি জাগছেন। ক্লান্তি আর পরিশ্রান্তিতে অবসন্ন তার দেহ, কিন্তু তাও তিনি বিশ্রাম করতে পারবেন না। তাকে এ যুদ্ধে জিততেই হবে। জিততে হবে সেই বৃদ্ধের জন্য, যিনি হারিয়েছেন তার একমাত্র পুত্রকে। তাকে ন্যায় বিচার দিতেই হবে। এক সময় তিনি লক্ষ্য করলেন পূবের আকাশ ফিকে হয়ে এসেছে। এবারে ভোর হবে। কিছুক্ষণ পরই তিনি শুনতে পেলেন
গ্রামের দিক থেকে ভেসে আসছে কোকিলের ডাক। এটা গ্রামবাসীদের মধ্যে কারো একজনের কাজ নিশ্চয়ই। তিনিও জানতেন এর পরিবর্তে তাকে কি ডাক ডাকতে হবে। হায়, আজও বাঘটাকে মারতে পারলেন না তিনি। আগত কোকিলের ডাকের উত্তর তিনি দিতে যাবেন, এমন সময় একটা চাপা গর্জন তার কানে এলো। তার ইন্দ্রিয় তাকে বুঝিয়ে দিল বিপদ তার শিওরে এসে উপস্থিত। সহসা তিনি পিছন ফিরলেন আর দেখলেন তার পিছনে যে বড় গাছটা রয়েছে তার ওপরই বসে আছে কান্দার সেই নরখাদক বাঘটা। জিম করবেট স্তব্ধ হয়ে গেলেন। এমন নৃশংসতা আর হিংস্রতা এর আগে কোনো বাঘের মধ্যেই তিনি দেখেননি। দু চোখ দিয়ে যেন ঠিকরে বেরোচ্ছে কত দিনের চেপে থাকা এক আদিম আক্রোশ। এ যেন বাঘ নয়, পাতালপুরীর কোনো প্রেত পিশাচ। তাকে দেখা মাত্রই গগনভেদী গর্জন করে ওঠে বাঘটা। তারপরেই লাফ দেয় জিম করবেটকে লক্ষ্য করে। এদিকে সঙ্গে সঙ্গে রাইফেলের ঘোড়া টিপে দেন জিম করবেট। পরপর দুটো গুলির শব্দ নিস্তব্ধ পরিবেশকে খান খান করে দেয়। ফিনকি দিয়ে রক্ত ওঠে আর সেই রক্তের ছিটে এসে পড়ে জিম করবেটের জামায়। চরম ভয়ে জিম করবেটের চোখ দুটো বন্ধ হয়ে যায়। তারপরে চোখ খুলে তিনি দেখলেন তার গাছের ঠিক নিচে পড়ে রয়েছে কান্দার নরখাদক বাঘের মৃতদেহ। তার বুকে পরপর দুটি গুলি মেরেছেন তিনি। সে আর জীবিত নেই। জিম করবেট তখন গাছ থেকে নেমে হাঁপাচ্ছেন, সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। সাহেব, হঠাৎ একটা পরিচিত ডাকে চেয়ে দেখলেন সামনে গায়ের মোড়ল দাঁড়িয়ে, সঙ্গে অন্যান্য গ্রামবাসীরা। কোকিলের ডাক ডাকার পরেও যখন জঙ্গল থেকে কোনো চিতা বাঘের ডাক শোনা যায় না, তখন গ্রামবাসীরা সন্ত্রস্ত ও চিন্তিত হয়ে ওঠে এবং করবেটের খোঁজ করতে করতে তারা তখন জঙ্গলে প্রবেশ করেন। তারা সাহেবকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে অনেকটাই আশ্বস্ত হয়। বাঘের মৃতদেহটা পড়ে থাকতে দেখে মোড়ল বললেন, আপনি দেবতা সাহেব, এই অসাধ্য সাধন আপনি করতে পারলেন। কাজটা খুব একটা সহজ ছিল না। এই খানিকক্ষণ হলো কাজটা করতে পেরেছি। আর একটু দেরি হলেই আমার জীবনে জবনিকা পড়ে যেত। নেহাত বরাত জোরে এই যুদ্ধ জয় করলাম। সকলে জিম করবেটের জয় জয়কার করতে থাকে। বাঘটার নিথর দেহটার দুটি হাত ও পা দড়ি দিয়ে বেঁধে সেটাকে গ্রামে নিয়ে আসা হয়। গ্রামের মানুষজন হই হুল্লোড় করতে থাকে। এক আতঙ্কের পরিবেশ থেকে তারা যেন মুক্তি লাভ করে। জিম করবেট এক প্রকার নবজীবন তাদের দান করেছেন। সকলেই সাহেবের উপর খুব খুশি। যে 3টে বাঘকে শিকার করার প্রতিশ্রুতি গারওয়াল ডিস্ট্রিক্ট অফিসিয়ালদের দিয়েছিলেন তিনি, এই কান্দার মানুষ খেকো বাঘ তার মধ্যে অন্যতম। সে বৃদ্ধের মুখ জিম করবেট কখনো ভুলবেন না। যখন বাঘটার মৃতদেহ মাটিতে এনে রাখা হয়, তখন সে মৃতদেহটিকে বারবার দেখতে থাকে। বৃদ্ধের চোখে মুখে ফুটে উঠছিল এক অপার্থিব ঔজ্জ্বল্য। তিনি বলেছিলেন, আমার ছেলে আজ শান্তি পেল, ন্যায় বিচার পেল। হা, আপনি ধন্য সাহেব, ধন্য আপনি।